আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মার শান্তি, ঐক্য কামনা করা হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে। পাপ মোচনের ফরিয়াদ ছিল তুরাগ তীর পারে। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন তাবলিগের মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। জামাল হোসেনের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত মুক্তির মোনাজাতে মিলতে এই ছুটে চলা। মাঘের কুয়াশা মোড়ানো ভোর থেকেই তুরাগমুখী মানুষের ঢল। প্রার্থনার কাতারে মিলতে মুসল্লিদের চেষ্টা, সবার লক্ষ্য ছিল মোনাজাতের শেষটা। তুরাগ নদের উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব অথবা পশ্চিম, তখন সব দিকেই মোনাজাতের এক আওয়াজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। সে মোনাজাতে শামিল লাখো হাত। নীরবতা নেমে আসে আশেপাশে। আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান, আর ক্ষমা চাওয়ার কাতারে মুসল্লির বিনীত আরজ তুরাগ পাড়ে। সকাল 9:10 শুরু হয় মোনাজাত। তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় বিদেশি মেহমান সহ লাখো মানুষের আকুতি শরিক হয় মোনাজাতে। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা আর পাপ মোচনের আকুল আরতি, মুসল্লির বিনীত প্রার্থনা। ইহলৌকিক জিন্দেগির পাপ থেকে পানা আর পরকালীন মুক্তি কামনায় রবের দরবারে ভিজে ওঠে চোখ। ইজতেমা আসলাম, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। বিশ্ব মুসলমানের জন্য শান্তি এবং দেশের কল্যাণ সমৃদ্ধি এবং আগামীতে জন্য এই বিশ্ব ইজতেমা সফল হয়। দেশের সকল মানুষের জন্য আমরা কল্যাণ কামনা করছি, দোয়া করছি, আল্লাহ যেন সকলে ভালো রাখে। বিশ্ব মানবতার মুক্তি, মুসলিম উম্মার শান্তি আর দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় মোনাজাত। আমাদের দেশ যেভাবে শান্তিতে চলতে পারে সেই ব্যাপারে আমরা দোয়া করা হয়েছে। দুনিয়া এবং আখিরাতে যাতে আমরা সুখময়, এই জন্য আমরা সবাই দোয়া করেছি ইনশাআল্লাহ। হানাহানি, মারামারি, কাটাকাটি যাতে আমরা নিজেরা মধ্যে না করি, নিজেরা যাতে ভাই ভাই হিসেবে আমরা থাকতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রায় আধা ঘন্টার মোনাজাত শেষে বাড়ির পথ ধরেন মুসল্লিরা। দুহাত তুলে চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। আর এইখান থেকে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে কালিমা এবং তাবলিগের দাওয়াতকে পৌঁছে দিবেন শান্তি, সাম্য আর ঐক্যের বার্তা নিয়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানে আছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাসির, আখেরি মোনাজাত তো শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, তো ময়দানে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, আখেরি মোনাজাত শেষের পরে তাবলিগের যে সমস্ত মুসল্লিরা ময়দানে অবস্থান করেছেন, এবং শুধু তাবলিগের মুসল্লি না, ময়দানে অবস্থান করেছেন টঙ্গী এবং টঙ্গীর আশেপাশের থেকে কয়েক লক্ষ লোক তারা ময়দানে অবস্থান করেছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকেই তারা ময়দানে ঢুকেছেন এবং নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে তারা এখন বাড়ি ফিরছেন। এই তাবলিগের মুসল্লির পাশাপাশি কয়েক লক্ষ লোক এখন তারা ওই তাবলিগের যে মূল ময়দান রয়েছে সেই ময়দান থেকে তারা একযোগে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এখন সকলে এখন মহাসড়কে আছেন। মহাসড়কে এরই মধ্যে আপনারা শুনেছেন যে মহাসড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল। মোনাজাত শেষের পরে সেই সীমিতকরণ কাজ শেষ করে এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এবং একদিকে যানবাহন চলাচল স্বাভাবিক, আরেকদিকে ইজতেমা থেকে মুসল্লিরা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছেন। দুইটার চাপে এখন মহাসড়কগুলো মোটামুটি অনেক চাপ রয়েছে। যানবাহন দীর্ঘ লাইন ধরে ধীরে ধীরে যানবাহন যাচ্ছে এবং মুসল্লিরা পায়ে হেঁটেও চলে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে রাখি যে আজ বিকেল থেকেই দ্বিতীয় ধাপে যোগদান করার জন্য মুসল্লিরা ময়দানে আসবেন এবং আগামীকাল থেকে যথারীতি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাওন, টঙ্গী থেকে জানছিলাম আখেরি মোনাজাতের খবর।
আখেরি মোনাজাতের পর থেকেই ঘরমুখ মানুষের ঢল নামে সড়কে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ফিরতে শুরু করেন নিজ নিজ গন্তব্যের দিকে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ, অন্যদিকে টার্মিনালে বাস বা ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। স্টেশনে এসে ট্রেনের ভেতরে তো দূরে থাক, ছাদে একটু ঠাঁই পেতে করতে হয়েছে যুদ্ধ। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পায়নি তাদেরকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ঢাকার দিকে ধেয়ে আসতে থাকে মানুষের ঢল। কিন্তু এত কষ্টের পরও আল্লাহর পথে চলতে সবাই তুরাগের তীরেই ফিরে ফিরে আসতে চান বারবার। আল্লাহ জানি এরকম ইস্তেমা যেন আরো সুষ্ঠুভাবে হয়, আরো যেন আমরা আসতে পারি। আল্লাহ জানি আমরা হায়াত দারাজ করে এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। আমরা এখন আইসি দিনের দাওয়াতের কাজে, এইভাবে যেন সবাই দাওয়াতের কাজে আগে আসতে পারে। আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ যেন এই ইজতেমার উপলক্ষে আমাদেরকে মাফ করে এবং দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। এখন যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায়। আপেল, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছেন, তো আপনি যে এলাকায় আছেন সেখানে কি অবস্থা দেখছেন? রাস্তাঘাটে মানুষের দুর্ভোগ কিংবা তাদের যাতায়াতটা কেমন দেখছেন? আখেরি মোনাজাত শেষে ঘরের পানে ছুটছেন মুসল্লিরা। তবে যে অভিযোগটি করা হচ্ছিল যে গণপরিবহনের সংকট, অর্থাৎ মোনাজাতের সময় উত্তরা থেকে আবদুল্লাপুরের যে সড়কটি আছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল মুসল্লিদের স্বার্থেই। অনেকে যারা এখানে অংশ নিতে চেয়েছেন, অনেকে পায়ে হেঁটে তারা এসেছেন এবং দোয়া শেষে তারা আসলে পায়ে হেঁটেই পথটি যেতে হয়েছে। তবে তারা যেটি বলছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আখেরি মোনাজাত করতে পেরেছেন, এটাই তাদের কাছে অনেক সন্তুষ্টির জায়গা। এই কষ্ট তাদের কাছে কোনো কিছুই নয়। তবে যে কষ্টের জায়গাটা, যে গণপরিবহন যেগুলো পাচ্ছেন সেখানে যে বাড়তি ভাড়া, অর্থাৎ বাসে উঠলেই যেখানেই নামেন না কেন তারা বলতেছে যে 100 টাকা দিতে হবে। অর্থাৎ এই ক্ষোভটি তারা জানিয়েছেন। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটু কঠোর হতো তাহলে হয়তো বা এই নৈরাজ্যটা তারা করতে পারতো না। তবে জানেন যে নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এর জন্য কিন্তু ট্রেনের বিশেষ ট্রেন সেবা চালু করা হয়েছে। অর্থাৎ 14টি ট্রেন রয়েছে যেগুলো আসলে সহজেই যাতে আসলে মুসলিমরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে সব মিলে বলে রাখি যে মুসলিমরা যাতে নিরাপদে যেতে পারে। আপনি জানেন যে এই সময় অজ্ঞান পার্টি, মলম পার্টি রয়েছেন এবং অনেক বৃদ্ধ যারা রয়েছেন তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়েন এর জন্য কিন্তু সতর্কতামূলক কথাও বলছেন। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে পুলিশরা এসে মুসলিমদের কথা বলছেন, তারা যাতে সতর্ক থাকেন, কোনো ধরনের যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে যাতে না পড়েন, কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো তারা বার্তা তাদেরকে দিচ্ছেন। সব মিলে তারা সন্তুষ্টি লাভ করেছেন। তারা আশা করছেন আগামীতেও তারা যাতে ইজতেমা ময়দানে আসতে পারেন এবং আখেরি মোনাজাতে শরীক হতে পারেন, সেই তার প্রত্যাশা করেছেন। মূলত যে বলে রাখি যে বিশ্ব ইজতেমার যে মূল যে মাঠ, যে ময়দান, এর বাইরেও কিন্তু আশপাশে কিন্তু অনেক প্রায় কয়েক কিলোমিটার যদি আমি বলি, সেখানেও কিন্তু আসলে এই আখেরি মোনাজাতের জন্য ঢাকা এবং আশপাশের যে মানুষজন তারা ভোর থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং অনেকে নিজ নিজ যে পরিবহন রয়েছে সেই পরিবহনেও তারা এসেছেন। তবে যারা নিজস্ব পরিবহন ছিল না তাদের কিছুটা কষ্ট রয়েছে, তবে সেই কষ্ট তারা তুচ্ছ মনে করছেন ইসলামের এখানে আসার কারণে। তারা আশা করছেন তাদের যে দাওয়াত তারা নিলেন, অর্থাৎ সেটির যে দাওয়াত ইসলামিক যে প্রচারটি তারা যাতে তাদের এলাকায় যেয়ে করতে পারেন সেই প্রত্যাশা তারা করছেন। জানাচ্ছিলেন আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার খবর। এবার অন্য প্রসঙ্গ। দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুর্নীতির ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রোববার টানা ৫ম দিনের মতো কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আন্দোলনের কি অবস্থা, শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলন এখনো চলছে। সকাল থেকেই মূলত তারা যে আমরণ অনশন কর্মসূচির যে ৫ম দিনের কর্মসূচি সেটি চলছে তাদের কলেজ প্রাঙ্গণে। তারা চাচ্ছে যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে তিতুমির বিশ্ববিদ্যালয়। তারা দাবি করছেন যে এটি তাদের ন্যায্য দাবি এবং এটি যতক্ষণে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি এবং অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা যেটি ব্যানারে প্রোগ্রাম করছেন সেটি হলো যে তিতুমির বারাসাত টু নর্থ সিটি, সেটি হলো যে নর্থ সিটি এরিয়ার মধ্যে যত জায়গা আছে সব স্থানেই তারা মূলত ব্লকের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন বলে জানিয়েছেন। তবে বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে রেল লাইন এবং যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই রাস্তাটুকু তারা ছেড়ে দিচ্ছেন আজকে দিনের মতো। সেই 5 দিন ধরেই তারা মূলত কর্মসূচি পালন করছেন। এর আগেও তারা 2 মাস 3 মাস আগেও তারা কিন্তু একই দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তখন তারা আশ্বাস পেয়েছিলেন তাদের বিশ্ববিদ্যালয় হবে, তাদের তিতুমির কলেজ, কিন্তু সেটি কিন্তু পূরণ না হওয়ার ফলে কিন্তু সেই 5 দিনের যে কর্মসূচি সেটি এখন চলছে। গতকালকে গুলশান 1 ব্লকেট কর্মসূচি ছিল, সেখানে তিতুমির কলেজের সামনেও রাস্তা ব্লকেট ছিল। কিছুক্ষণ আগে কিন্তু তিতুমির কলেজের সামনে বাঁশ দিয়ে কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে। সেখানে যে আমতলী থেকে যে বনানী রাস্তা রয়েছে সেখানে কিন্তু পুরোটাই এখন গাড়ি ঘোড়া চলছে না, সব কিছু কিন্তু বন্ধ রয়েছে। তিতুমির কলেজের 11 জন শিক্ষার্থী মূলত আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন। সেখানে 4 জন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছিলেন সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে। সেখান থেকে তারা আবার এখানে এসে তারা তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাদেরকে স্যালাইন লাগিয়ে তারা মূলত সেই কর্মসূচি পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা চলছে এবং সেই তিতুমির কলেজকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা তাদের রয়েছে। তবে যে সড়ক অবরোধ করে তারা যে প্রোগ্রামগুলো চালাচ্ছে সেগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাদের যে দাবি সেই দাবি হলো যে শিক্ষা মন্ত্রণালয় এর আগেও অনেকবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটি যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মূলত রাজপথ ছাড়বে না এবং সেই আমরণ অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। শাওন, জানছিলাম তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধের খবর। রোমাঞ্চকর রহস্যময় পর্যটন কেন্দ্র বান্দরবানের দেবতাকুম। এখানকার সৌন্দর্য দেখতে প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান অনেকেই, কিন্তু বান্দরবানের রোয়াংছড়ি ভ্রমণের দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় অর্থনৈতিক দুরবস্থার কারণে দিশেহারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। অনন্তকাল ধরে পানি প্রবাহের কারণে পাহাড়ের বুকে সৃষ্টি হওয়া ক্ষত দেখে মনে হয় এ যেন কোনো শিল্পীর নিপুণ যতনে আঁকা কোনো ছবি। নয়নাভিরাম সারি সারি ছোট বড় পাথরের দৃশ্য, স্বচ্ছ পানি প্রবাহের কলধ্বনি, হৃদয় প্রফুল্ল করা শীতল হাওয়ার অনুভব, পাহাড়ের মাঝে আলো আধারের ঝিরিবেজ, রোমাঞ্চকর চলার পথ। এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা বান্দরবানের রোয়াংছড়ির দেবতাকুম পর্যটন স্পটে ভ্রমণে। দেবতাকুম হচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এখানে পর্যটকরা প্রকৃতিকে সুন্দর করে নিরিবিলি ক্ষণিকের জন্য উপভোগ করতে আসে। যদি দেবতাকুমটাকে ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয় হলে পাড়াবাসীদের জন্য ভালো হবে, পাড়াবাসীরা কিছু ইনকাম করতে পারবে, এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। জেলা শহর থেকে 33 কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে 13 কিলোমিটার দূরত্বে এ পর্যটন স্পট, কিন্তু এটি নয় পর্যটকের সমাগমে মুখরিত সেই দেবতাকুম। নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে বন্ধ পর্যটন স্পট। দেবতাকুম খুলে দিলে আমাদের সবার জন্য ভালো হবে, আয় রোজগার হবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে।
এখন দেবতা তো নকলিলে আর বেশি কষ্ট হয় এখন খুলিলে বেশি ভালো হইব আমার তো খুলতে পারল না প্রশাসনের মাধ্যমে খুলিলে আমার তো সুযোগ সুবিধা। পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গ্রিন সিগন্যাল পাওয়ার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন থেকেই আনুষ্ঠানিকভাবে এই ডেটটা ঘোষণা করব এবং এটি হোপফুলি আমরা মানে ধারণা করছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে এটা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। দেবতাখুম পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কষ্টে আছেন পর্যটন সংশ্লিষ্টরা। অনেকে ছেড়ে দিয়েছেন পেশা, সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জলাবদ্ধতা নিরসনে আগামী বর্ষার আগেই ঢাকার সব খাল উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর মিরপুরে বাউনিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, খাল উদ্ধারে বাধা আসলে তা সামাজিকভাবে প্রতিরোধ করা হবে। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বিগত সরকারের আমলে প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি হয়েছে, যা এখন থেকে পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার। একই অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব এবং আমাদের উন্নয়ন সহযোগী অনেক সংস্থা বলেছে তারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করবে। তাহলে আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।